আমি এই বিয়ে করতে চাই না মা। তোমরা আমার সাথে এমনটা কেন করছো? তোমার পায়ে পড়ি মা, আমার জীবনটা এইভাবে শেষ করে দিও না। এই একদম আমার পা ধরবি না কইতাছি, পাসার অলক্ষী মাইয়া। এই বিয়া তোর করতেই হইব। তুই মইরা গেলেও তোর লাশের সঙ্গেই বিয়া দিমু। বৌমা, কাজী সইলা আইছে, আর তুমি এখনো ওরে সাজাও নাই কে? তাড়াতাড়ি কইরা ওরে সাজাও। আম্মা, আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি ওকে সাজিয়ে দিব। ঠিক আছে, আমি তাইলে যাই, ওই দিকটা গিয়া সামলাই। আমার হইছে যত জ্বালা। এই বলে সুমা বেগম ঘর থেকে বের হয়ে গেলেন। মেনাজের ভাবির সাথে বললেন, মেহু, কান্নাকাটি এখন বন্ধ কর, যা গিয়ে মুখ ধুয়ে আয়। ভাবি, তুমি আমার সাথে এমন করো না প্লিজ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে সাহায্য করবে। তুমি কি ভুলে গেলে? না রে মেহু, আমি কিছুই ভুলিনি, আমার সব মন আছে। এখন কান্নাকাটি করিস না, বেশি কান্না করলে তোর মাথা ব্যথা করবে। আমার কথা শোন, আমি তোকে সাহায্য ঠিকই করব। তুই যা আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়। সাথী মেহুকে হাত ধরে উঠিয়ে বাথরুমে পাঠালেন। মেহনাজ মুখে পানি ছিটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে নিজের মনে বলতে থাকে, আজ যদি মা বেঁচে থাকতো তাহলে কি আমার সাথে এরকম অন্যায় করতো? কখনোই করতো না। মেহনাজ এর ভাবির সাথে অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কাচ্ছে। কিরে মেহু, এখনো হচ্ছে না তোর? তাড়াতাড়ি বের হ। সাথী প্রচণ্ড ঘাবড়িয়ে যাচ্ছে আর ভাবছে মেহু উল্টাপাল্টা কিছু করে ফেললো না তো। মেহু, ও মেহু, দরজা খোল না বোন, প্লিজ দরজাটা খোল। আমি আছি তো, আমি তোকে সাহায্য করব বললাম তো, আমার উপর একটু ভরসা রাখ। আর তখনই খট করে দরজাটা খুলে গেল। মেহুকে সহি সালামতো দেখে সাথী একটু শান্তি পেল। আয় আয়, তাড়াতাড়ি তোকে আবার শাড়িটা পরাতে হবে। মেহনাজ বিছানার দিকে তাকিয়ে দেখে একটা লাল শাড়ি আর তার পাশে একটা গহনার বক্স রাখা। সাথী বিছানা থেকে বিয়ের লাল শাড়িটা নিয়ে মেহনাজকে পরিয়ে দিল। সাথী গহনা বক্সের দিকে তাকিয়ে কতক্ষণ ভাবতে লাগলো এই গহনা মেহনাজকে পরাবে কি না। মেহনাজ তার ভাবিকে বলল, শাড়িটা পরতে বলেছো, আমি শাড়ি পরেছি, আর এসব গহনা আমি আর পরতে পারবো না। ঠিক আছে, পরতে হবে না, আয় তোকে চোখে একটু কাজল দিয়ে দিই। না ভাবি, আমার ভালো লাগছে না, এসব কিছুই দেব না আমি। আরে আয়, শুধু চোখে একটু কাজল দিয়ে দিব। এমনিতে তো তুই মাশাল্লাহ অনেক সুন্দর, শুধু কাজলটাই দিব। ভাবি প্লিজ, ভালো লাগছে না কিছু। আমি এখান থেকে পালাবো কি করে আগে বলো? হ্যাঁ হ্যাঁ, বলছি। বাবা যখন কাজীকে রুমে নিয়ে আসবে তখনই তুই রুম থেকে পালিয়ে যাবি। মানে কি বলছো তুমি? তুমি কি আমার সাথে মজা করছো? আরে মেহু, আমার পুরো কথাটা তো আগে শুনবি। বাবা যখন কাজীকে নিয়ে রুমে প্রবেশ করবে সেই মুহূর্তে আমি গিয়ে মেইন সুইচ বন্ধ করে দেব, আর তখন তো পুরো বাড়ি অন্ধকার হয়ে যাবে। আর এই সুযোগে তুই পালিয়ে যাবি? কি বলছো কি তুমি? আমি কিভাবে অন্ধকারে পালিয়ে যাব? এমনিতেই আমি চশমা ছাড়া কিছুই দেখতে পারি না, সব ঝাপসা লাগে, তার মধ্যে তুমি আমাকে অন্ধকারে পালিয়ে যেতে বলছো। এছাড়া আর কোনো উপায় নাই মেহু, কি করব বল? তোকে কিভাবে বাসা থেকে বের করব? যেভাবেই হোক তোকে পালাতে হবে। রুমের মধ্যে তখন অনেক মানুষ থাকবে, আর এই সুযোগেই তুই পালাতে পারবি। তুই ভয় পাস না মেহু। আমি বাকি কথাটুকু আর বলা হলো না। এর মধ্যে বাহির থেকে দরজার নক করার শব্দ এলো। মেহনাজ এর ভাই মাহিন মৃধা বললেন, কি ব্যাপার সাথী, তোমাদের হয়েছে? দরজা খোলো, কাজীকে নিয়ে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেরি করলে কিন্তু বাবা অনেক রাগ করবে। মেহনাজ তার ভাই মাহিনের কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। ভাবি, এখন কি হবে? আমার খুব ভয় করছে ভাবি। শান্ত হও, আমি যা বলেছি তাই কিন্তু করবে। এই বলে মেহনাজের ভাবি মেহনাজের মাথার ঘোমটাটা টেনে বিছানায় বসিয়ে দিলেন। তুই বস, আমি গিয়ে দরজাটা খুলে দিচ্ছি। সাথে দরজা খোলার পরে দেখলো সামনে তার স্বামী মাহিন মৃধা আর তার শ্বশুর
মুহাইমিন মেধা কাজে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে আরও 3জন লোক দাঁড়িয়ে আছে। সাথী তাদের দেখেই দরজা থেকে সরে দাঁড়ালো। মেহনাজ তার ভাই আর বাবার সাথে কাজীকে দেখে ভয়ে তার শরীরটা আবার কেঁপে উঠল, হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সাথে রুম থেকে বের হওয়ার সময় সবার আড়ালে মেহনাজকে চোখ টিপ দিল। মেহনাজ ঘোমটার আড়ালে তার ভাই আর বাবাকে দেখে নিজের মনে বলতে লাগলো, যেভাবেই হোক আমি এখান থেকে পালাবই। আমি কিছুতেই ওই ভুঁড়িওয়ালা টাকওয়ালা বুড়োকে বিয়ে করব না, কখনোই না। মেহনাজের বাবা মুহাইমিন মৃধা বললেন, কি ব্যাপার কাজী সাহেব, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বিয়ে পড়ানো শুরু করুন। আর ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। মেহনাজ মনে ভাবতে লাগলো, এখনই সে পালাবে। এই অন্ধকারেই তার আশ্রয় আর স্বাধীনতার দরজাটা যেন খুলে গেছে। মেহনাজ আর 1 মিনিটও দেরি করলো না। সে অন্ধকারের মধ্যেই ঘর থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় কাজীর সাথে খেলো এক ধাক্কা। মেহনাজের ধাক্কায় কাজী তো একেবারে চিৎপটাং। ও আল্লাহ গো, আমার কোমর, আল্লাহ আমারে বাঁচাও, আমি কি বিয়া পড়াতে আইলাম, আমার কোমরটা তো গেল, ভাঙ্গা গেল। কাজীর চিৎকার শুনে মেহনাজ খানিক থমকে গেল, কিন্তু অন্ধকারই তার বাঁচার আশ্রয়। সে আবার দৌড়াতে লাগলো। লিভিং রুমে কয়েকজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়ে নিজেকে সামলালো। মেহনাজ বাসা থেকে বের হয়ে রাস্তায় দৌড়াতে লাগলো। ভাগ্যিস আজ জ্যোৎস্না রাত, তাই রাস্তায় দৌড়াতে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা তো হচ্ছে শাড়ি পরে দৌড়াতে। কাজের চিৎকার শুনে মুহাইমিন মৃধা তার ছেলেকে ধমকে উঠলেন, আরে বেকুব, মোবাইলের লাইট তো জ্বালাবি। বাবার ধমক খেয়ে মাহিন মৃধা তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ অন করলো। ফ্ল্যাশ অন করার পরে দেখলো কাজী তো নিচে পড়ে কোমর ধরে আর্তনাদ করছে। মুহাইমিন মৃধা আবারও ছেলেকে ধমকে উঠলেন, বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো লাইটটা বন্ধ হয়ে গেছে কেন। দ্বিতীয়বারের মতো বাবার কাছে ধমক খেয়ে মাহিন মৃধা এক দৌড়ে চলে গেলেন লাইন কেন বন্ধ হয়ে গেল দেখার জন্য। মাহিন মৃধা গিয়ে দেখেন কে যেন মেন সুইচ বন্ধ করে রেখেছে। তা দেখে মাহিন বুঝতে পারে এটা কেউ ইচ্ছে করেই করেছে। তারপর সে মেন সুইচটা অন করে দেয়, আর সাথে সাথে বাসার ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়, বউ পালিয়েছে, বউ পালিয়েছে। সুমা বেগম তার স্বামী মুহাইমিন মেধার ওপর রাগ ঝাড়তে থাকে। রুমের মধ্যে এতগুলো মানুষ থাকতে মেহনাজ কি করে পালিয়ে যেতে পারে? ছেলেপক্ষরা মুহাইমিন মেধাকে অনেক অপমান করতে শুরু করে। ছেলেপক্ষের একজন বলে, সিসি মুহাইমিন মেধা, আপনার মাইয়া যে একখান চরিত্রহীন, এটা যদি আগে জানতাম তাইলে আপনার মাইয়ারে আমরা বাড়ির পোলার বউ কইরা নিবার চাইতাম না। রফিক মিয়া বললেন, চাচা আপনেরে আমি অনেক ভালো মানুষ জানতাম, তাই ভেবেছিলাম আপনি ভালো মানুষ, আপনার মাইয়া মনে হয় ভালো হইব, কিন্তু আপনার মাইয়া যে চরিত্র সমস্যা আছে এটা কখনোই কল্পনাও করি নাই। শোনেন মুহাইমিন মৃধা, আপনার মাইয়া খালি রূপে সুন্দর কিন্তু চরিত্র সুন্দর না। আমি এরকম চরিত্র সমস্যার মাইয়া বিয়া করতাম না। তখনই মাহিন বাসার ভেতর প্রবেশ করে বলে, আমি গিয়ে দেখি মেইন সুইচ বন্ধ করা, এটা কেউ ইচ্ছে করে করেছে। মাহিন মৃধার কথা শুনেই সাথের অন্তরাত্মা কেঁপে উঠল। সুমা বেগম তার স্বামী ও সন্তানকে উদ্দেশ্য করে বললেন, এইভাবে সংসাইজা দাঁড়াই না থাইকা তাড়াতাড়ি যাও, ওরে খুঁজা আনো, বেশি দূর মনে হয় না গিয়েছে। মাহিন মৃধা তার দরবল নিয়ে বেরিয়ে গেল মেহনাজকে খুঁজতে। মুহাইমিন মেধাও বাসা থেকে বেরিয়ে গেলেন, আর তার পিছনে গেলেন ছেলেপক্ষের সবাই। এতক্ষণে গ্রামের সবার জানাজানি হয়ে গেছে মুহাইমিন মেধা মেয়ে মেহনাজ বাসা থেকে পালিয়েছে। মেহনাজ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল, সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আমি পারবো, আমি পালাতে পারবো, কেউ আমাকে ধরতে পারবে না, এই বলে মেহনাজ আবার দৌড়াতে লাগলো। এক সময় তার সামনে একটি কালো রঙের গাড়ি দেখতে পেল।
আর গাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে, হাতে ফোন নিয়ে কিছু একটা করছে। মেহনাজ কিছুটা ভয় পেয়ে গেল, তবু মনে সাহস নিয়ে এগিয়ে গেল। জ্যোৎস্নার আলোতে লোকটির চেহারা ভালোভাবে দেখতে পারছিল না। মেহনাজ লোকটির সামনে গিয়ে দাঁড়াতে লোকটির হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মেহনাজ মোবাইলটা নিচ থেকে তুলে লোকটির হাতে দিল। লোকটি অবাক হয়ে মেহনাজকে দেখতে লাগলো। তার সামনে লাল শাড়ি পরিহিত এক নারী, যাকে পরি বললেও ভুল হবে না। তৎক্ষণাৎ লোকটি তার মনকে শাসাতে লাগলো। রোশান, আর ইউ ক্রেজি? তুই এসব কী ভাবছিস? মেহনাজ রোশানের সামনে হাত জোর করে বলতে লাগলো, প্লিজ আমাকে একটু হেল্প করবেন, আমি অনেক বিপদে পড়েছি, আমাকে শুধুমাত্র একটু বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবেন। রোশান কিছু বলতে নিবে তখনই অনেক শোরগোল শোনা গেল। রোশান সামনে তাকালো আর তখন মেহনাজও শোরগোল শুনে পিছনে তাকালো। আর তাকিয়ে যা দেখলো তা দেখে মেহনাজের শরীর ভয়ে কাঁপতে লাগলো। গ্রামের প্রায় অর্ধেক মানুষই হাতের লাঠি আর টর্চ লাইট নিয়ে দৌড়ে তাদের দিকে আসছে। মেহনাজ রোশানকে তাড়া দিতে লাগলো, প্লিজ প্লিজ আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন, তাড়াতাড়ি চলুন। রোশান মেহনাজকে বলল, আচ্ছা আপনি ভয় পাবেন না, আমি আপনাকে হেল্প করব, তাড়াতাড়ি গাড়িতে বসুন। রোশান তো যখনই গাড়ির দরজা খুলতে যাবে তখনই দেখলো গাড়ির দরজা লক করা। রোশানের তখন মনে পড়ে গেল গাড়ির চাবি তো তার ড্রাইভারের কাছে। মেহনাজ বলল, কি হলো, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি, ওরা সবাই তো চলে আসলো। রোশান তখন অসহায়ের মতো বলল, গাড়ির চাবি আমার ড্রাইভারের কাছে। কথাটা শোনা মাত্রই মেহনাজের মাথাটা চক্কর দিয়ে উঠল। রোশান সাথে সাথে মেহনাজকে ধরে ফেলল। ইতিমধ্যে গ্রামের সবাই রোশান আর মেহনাজকে ঘিরে ধরল। গ্রামের রাস্তাঘাটে এখনো জ্যোৎস্নার নরম আলো খেলছে, কিন্তু গ্রামবাসীদের মেজাজ চাঁদের নরমিতে নেই, তার বদলে আছে রাগ, সন্দেহ আর কল্ল। মেহনাজ আর রোশনকে ঘিরে দাঁড়ানো মানুষগুলোর মুখে কোনো সদয় ভাব নেই। হাত তাদের লাঠি আর টর্চ লাইট, চোখে আগুন, সব মিলিয়ে একটা তীব্র তাণ্ডবের আবহ তৈরি করছে। গ্রামের মানুষদের মধ্যে অনেকেই তো রোশান আর মেহনাজকে এই অবস্থায় দেখে রাগে সাপের মতো ফুসফুস করছে। আবার অনেকেই লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে, কারণ মেহনাজ যখন দৌড়াচ্ছিল তখন তার শাড়ি কিছুটা এলোমেলো হয়ে যায় আর আঁচলের পিনটা ও খুলে যায়। মেহনাজ মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় রোশান মেহনাজের কোমর ধরে তাকে পড়ে যাওয়ার থেকে রক্ষা করে। আর এই অবস্থা দেখেই গ্রামের লোকজনরা তাদেরকে ভুল বুঝতে শুরু করে। মুহাইমিন মেধা তার মেয়েকে এই অবস্থায় দেখে তো লজ্জায় যেন তার মাথা কাটা যাচ্ছে। সাথে সাথে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাহিন মৃধা তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তার বোনকে এই অবস্থায় দেখে। গ্রাম্য কিছু যুবক তো মোবাইল বের করে তাদের ভিডিও করতে লাগলো। ভিড়ের মধ্যে একজন বলল, প্রেমিকের লগে নষ্টামি করার লাইগা বিয়া না কইরাই বাড়িতে পালাইছে। এ কথাটি মেহনাজ ও রোশান এর কর্ণকহরে পৌঁছাতেই তারা দুজনের থেকে সিটকে দূরে সরে দাঁড়ায়। মেহনাজ শাড়ির আঁচল দিয়ে তার শরীরটা ভালোভাবে ঢেকে নেয়। রফিক মিয়া তো তাদের দুজনকে এই অবস্থায় দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। মুহাইমিন মেধাকে উদ্দেশ্য করে বলে, চাচা আপনার মাইয়া যে এতটা খারাপ হইব আমরা কেউ কল্পনাও করতে পারি নাই, শেষ পর্যন্ত কিনা রাস্তাঘাটে সি। আর এইরম একটা মাইয়ারে আপনি আমার ঘাড়ে চাপাই দিতে চাইছিলেন। ভিড়ের মধ্যে একজন মুহাইমিন মেধাকে বলল, ভাই এই মাইয়া তো আপনার মান সম্মান আর রাখলো না, এই মাইয়া তো আমগো সমাজের একটা কলঙ্ক। আর তখনই সেখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়। রফিক মিয়া চেয়ারম্যান সাহেবকে দেখে বলতে লাগলেন, এই মাইয়ার লগে আইজকা আমার বিয়া হওয়ার কথা ছিল, কিন্তু এই মাইয়া বিয়া না কইরা প্রেমিকের লগে এইখানে রাস্তায় নষ্টামি করতাছিল, আমরা সবাই এর সাক্ষী। মুহাইমিন মেধা
লজ্জায় ঘেন্নায় পারে তো মাটির সাথে মিশে যায়। সে চোখের পানি মুছে বললেন, আমার মান সম্মান তো এভাবে শেষ না করলেও পারতি মেহু। মেহনাজ কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, বাবা বাবা বিশ্বাস করো, আমি তো শুধুমাত্র ওনার কাছে সাহায্য চেয়েছিলাম। ওনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। আমি তো ওনাকে চিনি পর্যন্ত না। মাহিন মৃধা মূর্তির মতো একপাশে দাঁড়িয়ে আছে। সে এখনো তার চোখ দুটোকে বিশ্বাস করতে পারছে না। সে ভাবছে সে কি স্বপ্ন দেখছে। তার বোন তো এরকম না। সে তার বোনের খোঁজ খবর সবসময় রেখেছে। তার বোনের সাথে তো কোনো ছেলের প্রেমের সম্পর্ক ছিল না। তবে এই ছেলেটা কোত্থেকে টপকে পড়লো। গ্রামবাসীরা রোশান আর মেহনাজকে নিয়ে আরও অনেক বাজে কথা বলতে লাগলো। রোশান ও মেহনাজ বারবার তাদের সবাইকে বোঝাতে লাগলো যে তারা যা ভাবছে তা ভুল ভাবছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু কে শুনে কার কথা, গ্রামবাসীর মুখে যা আছে তাই বলে যাচ্ছে। রোশান তাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর বারবার হতাশ হচ্ছে। সুমা বেগম নিজের মনে বলতে লাগলো, এই মুখ পুরীরে আমি আর আমার বাড়ি জায়গা দিব না, যেমনেই হোক ওরে বিদায় করতে হইব। সুমা বেগম ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে মেহনাজকে উদ্দেশ্য করে বললেন, আমার আর তোর ভাইয়ের কথা না হয় বাদই দিলাম, তোর বাপের মান সম্মানের কথাও তো একবার চিন্তা করলি না। পাশ থেকে সাথী বলল, আপনারা সবাই ভুল ভাবছেন, আমাদের মেহু এমন না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সুমা বেগম রেগে চিৎকার দিয়ে বললেন, তুমি চুপ থাকো, তোমার হিসাব তো এখনও বাকি আছে, তোমারে তো আমি পরে দেইখা নিমু। সুমা বেগম তার স্বামীর দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে কিছু বলার জন্য ইশারা দিলেন। মুহাইমিন মৃধা কাপা গলায় চেঁচিয়ে উঠলেন, আজ আমার মান বাঁচাইতে হইব, কাজে ডাকো, এইখানেই বিয়া হইব আর এই পোলার লগই হইব। কেউ ঠিক আছে বলল, কেউ আবার এই তো বিচার বলে হাততালি দিল। সুমা বেগম চেয়ারম্যানকে বললেন, চেয়ারম্যান সাহেব, এই পোলা আমগো বাড়ির মাইয়ার সর্বনাশ করছে, তাই এই পোলা আমগো মাইয়ারে বিয়া করতে হইব। রোশন আবারও চেষ্টা করলো তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু প্রতিবারের মতো সে বিফল হলো। মেহনাজ ভয়ে সাথীকে ধরে কাঁদতে লাগলো। চেয়ারম্যান সাহেব বললেন, এরকম জঘন্য ঘটনা আমগো এলাকায় কখনো ঘটে নাই। এদের সাইরা দিলে বাকিরা পড়ে এই সমস্ত কাজে লিপ্ত হইব। আমাদের সমাজটা আর সমাজ থাকবো না, নষ্ট সমাজে পরিণত হইব। গ্রামের লোকেরা উঠে পড়ে লেগেছে, তাদের দুজনের বিয়ে না দিয়ে তারা ছাড়বই না। রোশান বলল, আপনারা আমাকে জোর করতে পারেন না, আমাকে মেরে ফেললেও এই বিয়ে করব না। কিন্তু গ্রামের সবাই তার কথা শুনতে নারাজ। রোশান তখন অসহায় হয়ে মাটিতে বসে হাত জোর করে গ্রামের লোকদের বোঝাতে চাচ্ছে, আপনারা ভুল করছেন, আমি বিবাহিত মানুষ, আমার ঘরে দুটো সন্তান আছে, আমি এই বিয়ে করতে পারবো না। এই মেয়েটা আমার পরিচিত না, ও শুধু আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি অপরাধী না। রোশনের ড্রাইভার নিয়াজ এতক্ষণ ভিড়ের মধ্যে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে সাহস করে সামনে এসে চেয়ারম্যানকে বললেন, চেয়ারম্যান সাহেব, আমার স্যার সত্যি বলছে, সে বিবাহিত, তার দুটো সন্তানও আছে। আর এই ম্যাডাম তো আমার স্যারের কাছে লিফট চাইছিল বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে বলে। সুমা বেগমের ভাই মুজাম্মেল চেয়ারম্যানকে মেহনাজ আর রোশানকে নিয়ে উল্টাপাল্টা বোঝাতে লাগলো। আর গ্রামবাসীদের দাবি, যদি তারা বিয়ে না করে তাহলে তাদের দুজনের চুল কেটে মুখে কালি দিবে। এর মধ্যে একদল হুজুরও ফতোয়া দেওয়া শুরু করলো, ছেলে ও মেয়ে দুজনকেই দৌড়া মারা হোক। যারা এতক্ষণ ধরে তাদের ভিডিও করছিল তারাও বলতে লাগলো, যদি এখন রোশন মেহনাজকে বিয়ে না করে তাহলে তারা এই ভিডিও ভাইরাল করে দিবে। এই কথা শুনে রোশন উঠে দাঁড়ায় আর সে ভাবে, এরা এই ভিডিও যদি আপলোড করে তাহলে সে তার ছেলে মেয়ের সামনে কিভাবে দাঁড়াবে। মেহনাজ সবার কথা শুনে ভয়ে সাথীর হাত চেপে ধরল। সাথী মেহনাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। ড্রাইভার নিয়াজ তখন পাশে এসে বলল, স্যার, এখন কি করবেন? যদি এই বিয়েটা না করেন তাহলে তো মান সম্মান আর থাকতেছে না।
তার ওপর জীবনের ঝুঁকিও আছে। রোশান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার আর কিছুই করার নেই। শেষ পর্যন্ত রোশানের সাথে মেহনাজের বিয়ে দিয়ে গ্রামবাসীরা শান্ত হলো। সুমা বেগমও যেন হাঁফ ছেড়ে বাঁচল। মেহনাজ তার বাবা, ভাই আর তার মায়ের দিকে এক পলক তাকিয়ে সাথীর কাছ থেকে বিদায় নিয়ে রোশনের গাড়িতে উঠে বসল। গাজীপুর কোনাবাড়ির ধুলোমাখা গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে এখন তাদের গাড়িটা ঢাকা যাওয়ার পথে ধীরে ধীরে এগিয়ে চলছে। রাত গভীর, চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর দুই একটা গাড়ির আনাগোনা। গাড়ির ভেতরে পিনপিতন নীরবতা। পিছনের সিটে বসে আছে মেহনাজ, মুখে ফ্যাকাশে ভাব, চোখে লজ্জা আর ভয়। তার আঁচল ভিজে গেছে অশ্রুতে। তার চোখে যেন অশ্রুবাদ নেমেছে। একবার শুরু হয়েছে আর থামার নাম নিচ্ছে না। প্রতিটি ফোঁটা যেন তার অপমান, লজ্জার, ভয়ের মিলিত প্রতিচ্ছবি। মনে হচ্ছে আকাশের মেঘও যদি এমন কান্না বুঝতো তবে সেও হয়তো ঝরতে শুরু করতো তার সঙ্গে। ড্রাইভার নিয়াজ গাড়ি চালাচ্ছে ধীরে ধীরে, নিঃশব্দে। রোশান জানলার বাইরে তাকিয়ে আছে, চোখে দৃষ্টিহীন শূন্যতা। তার ভেতরে চলছে এক অদৃশ্য ঝড়। নিজের ভাগ্যের উপর এমন রাগ, এমন অসহায়তা সে জীবনে কখনো অনুভব করেনি। হঠাৎ রোশন গর্জে উঠল, নিয়াজ, তুমি কি গরুর গাড়ি চালাচ্ছ? এত ধীরে কেন চালাচ্ছ? নিয়াজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, রাস্তা একটু কাঁচা, তাই ভাবলাম আসতে গেলে নিরাপদে। রোশান ঝাঁঝালো স্বরে চেঁচিয়ে উঠল, চুপ, গাড়ি থামাও এখনই। গাড়ি হঠাৎ জোরে ব্রেক কষে থেমে গেল। মেহনাজ চমকে উঠল, আঁচলটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। চারপাশে নীরবতা, বাতাসও যেন ভয় মিশে আছে। রোশান ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের ঠান্ডা বাতাসে তার কণ্ঠ ভারী শোনালো, নিয়াজ, নিচে নামো, গাড়ি আমি চালাবো। নিয়াজ কিছু বলার আগেই রোশান দরজা খুলে দিল, যা বলেছি তাই করো, গিয়ে আমার সিটে বসো। নিয়াজ বাধ্য হয়ে পাশের সিটে বসলো। রোশান নিজেই স্টিয়ারিং ধরলো। ইঞ্জিনের গর্জনে নীরব রাস্তাটা আবার কেঁপে উঠল। গাড়ি চলতে শুরু করলো, আগের চেয়েও অনেক দ্রুত। রোশান রিয়ার ভিউ মিররে তাকালো। এক মুহূর্তের জন্য তাদের দুজনের চোখে চোখ পড়ল। মেহনাজ তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল, কিন্তু রোশানের চোখে দেখা গেল এক অদ্ভুত দ্বন্দ্ব, রাগ, কষ্ট, করুণা, সব মিলেমিশে এক অজানা আগুন। নিয়াজ নীরবে বসে আছে। মাঝে একবার পিছনে তাকিয়ে দেখে নিল অল্প বয়সী একটা মেয়ে, কেঁদে কুটে চোখ মুখের যাতা অবস্থা। আর রোশান সামনের দিকে তাকিয়ে আছে নিমেষ দৃষ্টিতে। গাড়ি ছুটছে, কিন্তু তাদের দুজনেরই মন এক জায়গায় আটকে আছে। সেই গ্রামের রাত, যেখানে ভাগ্য তাদের দুজনকে একসাথে বেঁধে ফেলেছিল চিরতরে। গাজীপুরের পথ পিছনে ফেলে অনেক দূর চলে এসেছে গাড়িটা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে রাস্তার টিমটিমে আলো, যেন ক্লান্ত রাতও চোখ বুজে আছে। প্রায় 1.5 ঘন্টা পর গাড়ি ঢাকা ধানমন্ডিতে ঢুকে গেল। রাত তখন 3টে পেরিয়েছে। গাড়ি এসে থামলো চৌধুরী ভিলা নামের সেই আলিশান দোতলা বাড়ির সামনে। রোশান গাড়ি থেকে নামলো। নিয়াজ গাড়িতে বসে মেহনাজকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, আমরা চলে এসেছি। মেহনাজ ধীরে ধীরে দরজা খুলে নামলো। তার বুকের ভেতর ধকধক করছে। সে কোথায় এসেছে, তার ভাগ্যে কি অপেক্ষা করেছে, সে কিছুই জানে না। রোশান একবার গভীরভাবে মেহনাজের দিকে তাকালো। লাল শাড়ি পরিহিত মেয়েটির মুখ ফ্যাকাশে, চশমার আড়ালেও বোঝা যাচ্ছে চোখ দুটো কেঁদে ফুলে গেছে। তবুও মেয়েটিকে অসম্ভব রূপবতী লাগছে। মেয়েটির বয়স নিতান্তই অনেক কম হবে। মেয়েটির বয়স চিন্তা করতেই রোশানের কেন যেন খুব অস্বস্তি হচ্ছে। এক মুহূর্ত নীরবতা ভেঙে সে গম্ভীর কণ্ঠে বলল, এখানে এইভাবে দাঁড়িয়ে না থেকে আমার সঙ্গে আসুন। মেহনাজ মাথা নত করে নিঃশব্দে রোশানের পিছনে হাঁটা শুরু করলো। তার পথ চালনার প্রতিটি শব্দ যেন রাতের নিস্তব্ধতা ভেঙে এক অচেনা সুরে মিশে যাচ্ছে। প্রতিটি পা ফেলায় মনে হচ্ছিল সে এগিয়ে যাচ্ছে
এক অচেনা গন্তব্যের দিকে, যেখানে অপেক্ষা করছে এমন এক ভবিষ্যৎ যার পৃষ্ঠায় কী লেখা আছে তা সে নিজেও জানে না। রাতের এই আলো ছায়ার খেলায় চারপাশে এক অদ্ভুত মায়া ছড়িয়ে পড়েছে, আর সেই মায়ার ভেতর দিয়ে মেহনাজ হাঁটছে নিয়তির অদৃশ্য হাতে টেনে নেওয়া এক অনিশ্চিত পথে। ভিলার ভেতরে আলম লাইন, কিন্তু চারপাশে শৃঙ্খলা আর ঐশ্বর্যের ছাপ। লিভিং রুমে এসে রোশানের পা দুটো থেমে যায়। সে পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনি এখানেই দাঁড়ান, আমি একটু আসছি। রোশান রান্নাঘরের পাশের রুমটিতে নক করে সুইটি বলে ডাকতে লাগলো। কিছুক্ষণ পরে সুইটি ঘুম ঘুম চোখে দরজা খুলে বলতে শুরু করলো, ভাইজান, আপনি 2 মিনিট খাড়ান, আমি এক্ষুনি আপনার লাইগা কফি বানাই দিতাছি। আমার কফি লাগবে না, লিভিং রুমে একজন আছে, তার গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দাও। ভাইজান, গেস্ট রুম তো আইসকা ফাঁকা নাই, বাড়িতে ছোট ভাবির বোন আইছে। রোশান খানিকক্ষণ কিছু একটা ভেবে সুইটিকে বলল, ঠিক আছে, ওনাকে আমার রুমে নিয়ে আসো। এরকম অস্বস্তি নিয়েই রোশান দোতলায় নিজের রুমে চলে গেল। সুইটি নিজের মনে বলতে লাগলো, ভাইজান এত রাইতে আবার কারে নিয়ে আইছে, গেস্ট রুম খালি নাই দেইখা তার রুমে নিয়ে যাইতে কইল। সুইটি লিভিং রুমে এসে মেহনাজকে দেখে তার চক্ষু চড়ক গাছ। সে তার চোখ দুটো ভালো করে হাত দিয়ে ডলে নিল, সে কি স্বপ্ন দেখতাছে নাকি। মেহনাজ সামনে তাকিয়ে দেখে একটি মেয়ে তার দিকে হাঁ করে চোখে দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। সে একটু বিরক্ত বোধ করলো, এভাবে হাঁ করে দেখার কি আছে। মেহনাজের হাতের চুড়ির রিনিঝিনি শব্দে সুইটির সংবিত ফিরে পায়। মেহনাজের কাছে এসে বলে, বড় ভাইজানের লগে কি আপনের বিয়া হইছে? মেহনাজ ছোট্ট করে উত্তর দেয়, আপনি আমার সাথে আহেন, ভাইজান আপনেরে ভাইজানের রুমে নিয়া যাইতে কইছে। কথাটি কর্ণগোচর হতে মেহনাজ আঁতকে উঠে, কি, আমি ওনার রুমে কেন যাব? কি কন ভাবি, আপনের লগে না বড় ভাইজানের বিয়া হইছে, তাই আপনি তো বড় ভাইজানের রুমে যাইবেন। বড় ভাইজানও কইছে আপনেরে তার রুমে নিয়ে যাইতে, আপনি এখন আসেন আমার সাথে। কথাটি বলেই সুইটি মেহনাজের হাত ধরে দোতলায় রোশানের বেডরুমের দরজার কাছে এসে মেহনাজের হাত ছেড়ে দেয়। মেহনাজের খুব অস্বস্তি লাগছিল। লোকটি বিবাহিত, তার ওয়াইফ আছে। মেহনাজ সুইটিকে বলে, ওনার ওয়াইফ আছে, আমি কি করে ওনার বেডরুমে যাব? আমাকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু গেস্ট রুমে তো ছোট ভাবির বোন আছে, আর বড় ভাইজানের বউ এই হানে কই থেকে আইব? বড় ভাবি তো কয়েক বছর আগেই মইরা গেছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে মেহনাজের হৃদয় ভারী হয়ে গেল, অশ্রুতে ভিজে গেল চোখ, আর নিঃশব্দ ব্যথা তার ভেতর অদৃশ্য ঝড় তুলল। আপনে এখন রুমে যান বড় ভাবি, মেলা রাইত হইছে, আমি যাই গিয়া ঘুমাই গা, সকালে আবার কত কাম করন লাগবো। কথাটি বলেই সুইটি এক প্রকার ছুটে পালালো। মেহনাজ সুইটির প্রস্থান দেখে দীর্ঘ শ্বাস ফেলল। মেহনাজ দরজায় আলতো করে নক করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। কয়েক সেকেন্ড অপেক্ষা করে সে আবারও নক করলো। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে অবশেষে মেহনাজ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভাবল কিছুক্ষণ পর আবার নক করবে। রোশান সময় নিয়ে গোসল সেরে কোমরে তোয়ালে পেঁচিয়ে অন্য তোয়ালে গলায় ঝুলিয়ে মাথা মুছতে মুছতে বের হয়। বিছানায় ডিল দিয়ে রেখে যাওয়া শার্ট ও ট্রাউজার পরে নেয়। পুনরায় দরজায় নক করতেই ভেতর থেকে রোশান বলে উঠল, দরজা খোলা আছে, ভিতরে এসো। মেহনাজ ভিতরে ঢুকে দেখে রোশান জানলার ধারে দাঁড়িয়ে আছে। মেহনাজ ঘরে ঢুকতেই রোশান এসে দরজাটা বন্ধ করলো। রাত অনেক হয়েছে, আপনি ফ্রেশ হয়ে আসুন বলেই সে সোফায় গা এলিয়ে বসলো। মেহনাজ ওয়াশরুমের দিকে চলে যায়। প্রায় 15 মিনিট
হয়ে গেল, মেহনাজ এখনও বের হয়নি। এদিকে রোশান ক্লান্ত শরীর নিয়ে আর বসে থাকতে পারছে না, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ার ফলে অনেকটা ফ্রেশ লাগছে। বাইরে বের হয়ে এসে একবার সোফার দিকে তাকায়, একবার বিছানার দিকে। কিছুক্ষণ সোফার দিকে তাকিয়ে থেকে সে খাটের ওপর বসে পড়ে আর ভাবতে লাগলো তার সৎ মা তাকে জোর করে বিবাহিত পুরুষের সাথে বিয়ে দিতে চেয়েছিল। সে কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে চায়নি, আর ওই টাকওয়ালা বুড়িওয়ালা লোকটা বিবাহিত ছিল বলেই তো সে বাসা থেকে পালিয়েছিল। কিন্তু তার তো ফাটা বাঁশের কপাল, এখন স্বামীসহ 2 সন্তান ফ্রিতে পেয়ে গেল। কেন যেন মেহনাজের নিজের ওপর খুব হাসি পেল। সে ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। মেহনাজ লোকটিকে আপাদমস্তক দেখে নিল। দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের, 6 ফুট লম্বা হবে, মুখ ভর্তি সাপ দাড়ি, ঘন কারো চুল। লোকটাকে দেখে মনে হচ্ছে বয়স 28 কি 29 হবে হয়তো। কিন্তু ওনার তো 2টো সন্তান আছে, এত কম বয়স কিভাবে হতে পারে? কাল সকালে জিজ্ঞেস করে নিবে লোকটার বয়স। মেহনাজ এখন আর কিছু ভাবতে চায় না, তার নিজেকে খুব ক্লান্ত লাগছে। সে শুয়ে পড়ে আর সাথে সাথে তার 2 চোখ ঘুমে নেমে আসে। সকালের আলো ধীরে ধীরে শহরের আকাশে ভেসে উঠল। সোনালি রঙের কোমল আভা সব কিছুকে আলতো করে ছুঁয়ে গেল। বাতাসে মিশে আছে ভোরের ভেজা ঘাসের সুগন্ধ আর মাটির মৃদু আর্দ্রতা। পাখিরা তাদের প্রথম কোকিল সুরে ঘুম ভেঙে সারা বনে বাগানে ছাদে নতুন দিনের সুর শোনাচ্ছে। ফোনের তীব্র রিংটনে রোশানের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই জানলার ফাঁক দিয়ে সকালের আলো তার মুখে এসে পড়ে। সে বিরক্তিতে কপালে গাঢ় বাজ ফেলে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে উঠল সিয়াম পিএ। রোশান ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ সিয়াম, কি হয়েছে? অপর প্রান্ত থেকে বলল, স্যার, নতুন ডিজাইনগুলোর চূড়ান্ত অনুমোদন দরকার, আজই দেখা জরুরি। আপনি একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। রোশান দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ফোনটা কানে ঠেকিয়ে রাখলো, তারপর বলল, ঠিক আছে, আমি আসছি বলে ফোন কেটে দেয়। ঘড়িতে তখন 9টা বাজে। সে এক ঝলক বিছানার দিকে তাকিয়ে দেখে মেহনাজ গভীর ঘুমে মগ্ন। সে চটজলদি উঠে আলমারি থেকে স্যুট বের করে নিয়ে ওয়াশরুমে যায়। বেশ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে আসে। রোশান ড্রেসিং টেবিলের সামনে যায়, চুল পরিপাটি করে পারফিউম লাগায়, টাই বাঁধার পর সাদা শার্টের ওপর কালো কোট পরে নেয়। তারপর নিজেকে আয়না একবার পরখ করে। 36 বছর বয়স তার, কিন্তু সবাই বলে সে দেখতে নাকি 28-29 বছরের যুবক। দেখে মনে হবেই না কেন, সে তো প্রতিদিন এক্সারসাইজ করে। বাড়িতে তার একটা জিম ঘর আছে। সে এগিয়ে গিয়ে বিছানার সাইড টেবিলের ওপর মৃত স্ত্রী নেহার ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নেহার মৃত্যুর পর পরিবারের সবাই তাকে দ্বিতীয় বিয়ে করতে বলেছিল। বন্ধুমহল, আত্মীয় স্বজন ও পরিবারের কেউ যদি দ্বিতীয় বিয়ের কথা বলতো, তখন রোশান তা ইগনোর করত। সে নেহার স্মৃতি নিয়ে থাকতে চেয়েছিল। স্ত্রীগত হলে সব স্বামী নতুনের খোঁজে ছোটে না। সংখ্যায় ভীষণ কম হলেও কিছু কিছু বাবা এমনও আছেন, বাচ্চাকে হাতিয়ার করে নতুন বিয়ে করার অজুহাত বানায় না, বরং নিজেই মায়ের অভাব পূর্ণ করে। রোশানও তাদের মধ্যে একজন। রোশান তার ছেলে মেয়েকে যথেষ্ট ভালোবাসে। সে তার ভালোবাসা দিয়ে মায়ের অভাব পূরণ করার চেষ্টা করে। টেবিলের ওপর থেকে নেহার ছবি হাতে তুলে নেয়। নেহার ছবিটা হাতে নিয়ে রোশনের মুখটা খারাপ হয়ে গেল। ছবির দিকে অপলক তাকিয়ে থেকে বলতে লাগলো, আমি বিয়ে করেছি বলে কি কষ্ট পেয়েছো? কিন্তু কি করব বলো, বিয়েটা তো আর ইচ্ছাকৃতভাবে করিনি। কালকে পরিস্থিতিটা এমন ছিল যে বিয়ে না করে কোনো উপায় ছিল না। আমাকে ক্ষমা করে দিও নেহা, যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে, কিন্তু তারপরও আমি বিয়েটা মানতে পারছি না। মেয়েটা যে বয়স কম, একটা বাচ্চা বয়সী মেয়ে,
মেয়েটা যদি ডিভোর্স চায় তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। ছবিটা টেবিলের উপর রেখে ভাবতে লাগলো, এই মেয়েটার সাথে এখনই আমার কথা বলা উচিত। আর হাতে তেমন সময় নেই, অফিসে জলদি যেতে হবে। মেয়েটার সাথে কথা না বলেও তো যাওয়া ঠিক হবে না। রোশান বিছানার ওপাশে এসে মেহনাজকে বেশ কয়েকবার ডাকতে থাকে, এই যে শুনছেন, উঠুন, সকাল হয়েছে। মেহনাজ মুখ কুঁচকে বিরক্তকর ভঙ্গিতে ওপাশ ফিরে শুয়ে পড়ে। সে এবার একটু জোরেই বলল, এই যে মিস, শুনতে পাচ্ছেন, সকাল হয়েছে, উঠুন। সে আরও কয়েকবার ডাকে, না কোনো রেসপন্স নেই। রোশান মেহনাজের দিকে এগিয়ে যায়। শেষমেশ ধীরে ধীরে সে হাত বাড়িয়ে মেহনাজের বাহু ধরে হালকা ঝাঁকুনি দিয়ে বলল, এই যে মিস, উঠুন, সকাল হয়েছে, আর কত ঘুমাবেন। মেহনাজ হুড়মুড়িয়ে উঠে বসে। রোশান একটু দূরে সরে দাঁড়ায়, তারপর মেহনাজকে বলে, আপনি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসুন, আপনার সাথে আমার কথা আছে, আমাকে আবার অফিস যেতে হবে। মেহনাজ তার শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে চুপচাপ ওয়াশরুমের দিকে পা চালায়। রোশান সোফায় গা এলিয়ে বসে ফোন স্ক্রল করতে থাকে। ঠিক 5 মিনিট পরে মেহনাজ বেরিয়ে আসে। মেহনাজকে বেরিয়ে আসতে দেখে রোশান ফোন পকেটে গুঁজে নেয়। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। মেহনাজ বিছানার একপাশে গুটিসুটি মেরে বসলো। রোশান বলল, আপনার নামটা যেন কি? মেহনাজ, রুহাইদা। নাইস নেম। আপনি কি পড়াশোনা করছেন? জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী। আপনার বয়সটা? রোশন আর বলতে পারে না, তার আগে মেহনাজ বলে, আমার বয়স 20। মেয়েটার বয়স এত কম, রোশানের খুব অস্বস্তি লাগছে। মেহনাজের মনটা খুব উসখুস করছে রোশানের বয়স জানার জন্য। রোশান মেহনাজকে দেখে কিছুটা আন্দাজ করতে পেরে বলে, আপনি আমার এজ জানতে চাচ্ছেন তো? আমার এজ 36। আমাদের বিয়েটা কিন্তু স্বাভাবিক ছিল না, এক প্রকার জোর জবরদস্তিতে বিয়েটা হয়। আপনি যদি চান তাহলে আমি আপনাকে যে কোনো সময় ডিভোর্স দিতে পারি। ডিভোর্স শব্দটা মেহনাজের কর্ণকহর হতে তার বক্ষস্থল ধক করে উঠল। সে ডিভোর্স শব্দটি মোটেও পছন্দ করে না। তার মতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা থাকুক আর না থাকুক, বিয়ে যখন হয়েছে তাহলে সংসার করতেই হবে। আমি কোনো ডিভোর্স চাই না। আমি এতদিন ভার্সিটির হলে ছিলাম, এরপর থেকে হলে থাকবো। আমি কখনো আপনার কাছে স্ত্রীর অধিকার চাইব না। তবুও দয়া করে আমাকে ডিভোর্স দিবেন না। মেহনাজ কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রোশান মেহনাজের কান্না ভেজা মুখটা মুগ্ধ হয়ে দেখছে। রোশান এগিয়ে এসে সাইড টেবিল থেকে টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে মেহনাজের হাতে দিয়ে ইশারায় তার চোখ মুছতে বলে, আমাদের মাঝে পুরো জেনারেশন এর গ্যাপ আছে। আমার 36 আর আপনার 20। আমাদের চিন্তা ধারণাও অন্যরকম। আর আমার 2টো সন্তানও আছে। আপনার জন্য এত কিছু মানিয়ে নেওয়া কষ্টকর হবে। আপনি আরেকটু ভালোভাবে ভেবে আমাকে আপনার সিদ্ধান্ত জানাবেন। তাদের কথার মাঝে হঠাৎ রোশানের ফোন বেজে উঠল। রোশান ফোনটা হাতে নিয়ে দেখে তার প্রিয়ে ফোন দিয়েছে। সে ফোনটা কেটে দেয়। আমাকে আর্জেন্ট অফিস যেতে হচ্ছে, কখন ফিরবো বলতে পারছি না। আমি নিচে গিয়ে সুইটিকে পাঠিয়ে দিচ্ছি। আপনার যা প্রয়োজন সুইটিকে বলবেন, ও আপনাকে সাহায্য করবে। আমাদের বিয়ের কথাটা হয়তো এতক্ষণে সবাই জেনে গেছে। আসি, আমি নিজের খেয়াল রাখবেন। বলেই রোশান রুম থেকে বেরিয়ে যায়। মেহনাজ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার সাথীর কথা স্মরণে আসে। ভাবি তাকে পালাতে সাহায্য করেছিল, এখন না জানি ভাবির সাথে কি হচ্ছে। তবে ভাইয়ার ওপর বিশ্বাস আছে, ভাইয়া থাকতে মা ভাবিকে কিছুই বলতে পারবে না। এবার তো ভাইয়া ভাবিকে নিয়ে চট্টগ্রাম চলে যাবে, এটাই ভালো হবে। নয়তো মায়ের অত্যাচারে ভাইয়ার এই সংসারটাও ভেঙে যাবে। সুইটি, এই সুইটি, 1 কাপ চা নিয়ে আয় তো। কত বেলা হয়ে গেল, এখন পর্যন্ত 1 কাপ চা পেলাম না আমি। রুকাইয়া বেগম সুইটিকে ডাকতে লাগলো, কিন্তু সুইটির কোনো সাড়া শব্দ না পেয়ে সে নিজেই রান্নাঘরে যায়। সুইটি ফ্লোরে বসে ঘুমোচ্ছে। সে ওই সুইটিকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কী রে সুইটি, তুই এখানে এভাবে ঘুমাচ্ছিস কেন? সুইটি রুকাইয়া বেগমকে দেখে উঠে দাঁড়ালো। না মানে খালাম্মা, রাইতে ভালো মতো ঘুম হয় নাই
তো তাই বলেই ৩২ পাটি দাঁত বের করে একটা ক্লোজ আপ হাসি দিল। নিশ্চয়ই সারা রাত মোবাইল টিপেছিস, তাই এখন এভাবে ঘুমাচ্ছিস। না খালাম্মা, চুপ, এখন আর কোনো কথা নেই। আমাকে ১ কাপ চা দিয়ে ঝটপট নাস্তা রেডি কর, বাচ্চারা খেয়ে স্কুলে যাবে। বলে রুকাইয়া বেগম লিভিং রুমে চলে গেলেন। সুইটি ভাবল বড় ভাইয়ের বিয়ের বিষয়টা এখনই রুকাইয়া বেগমকে জানাবে, কিন্তু পর মুহূর্তে সে ঠিক করলো এখন না, সবার নাস্তা করা হলেই তারপর জানাবে। মরহুম রাকিব চৌধুরীর ৪ ছেলে মেয়ে। বড় মেয়ে লাবণী। লাবণী বিবাহিত, সে একজন গৃহিণী। মেজো ছেলে রোশান চৌধুরী, যার নিজের একটা কোম্পানি আছে। সেজো ছেলে রিয়াজ চৌধুরী একজন উকিল। রিয়াজ বিবাহিত, তার স্ত্রী সাবিনা একজন গৃহিণী। তাদের ২টো সন্তান আছে, বড় মেয়ে রিশা চৌধুরী ও ছোট মেয়ে রিফা চৌধুরী। রাকিব চৌধুরী ছোট মেয়ে একটা স্কুলের প্রিন্সিপাল, সেও বিবাহিত। রোশান চৌধুরীর ২ ছেলে মেয়ে। ছেলে রিয়ান চৌধুরী ১০ম শ্রেণীর ছাত্র ও মেয়ে রিয়ানা চৌধুরী। রিয়ানা ও রিশা দুজনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। রোশান নিচে নেমে দেখে লিভিং রুমে পরিবারের সবাই বসে আছে। সে পরিবারের সবার মুখশ্রী দেখে সবার মুখ থমথমে। রিয়ানা গোমরা মুখে দাঁড়িয়ে আছে। সোফার এক কোণে ফ্লোরে বসে আছে সুইটি, আর তাদের সবার সামনে আসামির মতো দাঁড়িয়ে আছে ড্রাইভার নিয়াজ। নিয়াজকে এখানে দেখে তার কপাল কুঞ্চিত হয়। নিয়াজ কি তবে গতরাতে ঘটনাটা বলে দিল? রিয়াজ দৌড়ে রোশনের কাছে এসে বলে, ভাই, যা শুনলাম তা কি সত্যি? ছোট করে উত্তর দিল সাবিনা, আর সাবিহা বাজ পড়া মানুষের মতো রোশনের দিকে তাকিয়ে রইল। রিয়াজের স্ত্রী সাবরিনা বললেন, ভাইয়া তো বিয়েটা ইচ্ছাকৃত করেনি, তাকে এক প্রকার জোর করে করানো হয়েছে। তুমি একটা কাজ করো, ডিভোর্সের ব্যবস্থা করো। সাবিনা রাগে গজগজ করছে। ডিভোর্সের কথা শুনে রুকাইয়া বেগম রোশনের গাম্ভীর্য ঘেরা চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে সাবিনাকে বলে, ছোট বৌমা, ডিভোর্সের কথা দ্বিতীয়বার জানো না শুনি। রুকাইয়া বেগম মনে মনে ভাবেন, নেহা যাওয়ার পর রোশনকে কতভাবে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই বিফল হয়েছে। এবার যখন বিয়েটা হয়েছে, তাহলে তার ছেলেকে আর একাকিত্ব জীবন কাটাতে হবে না। রিয়াজ বলে, কিন্তু মা, ভাইয়ার সাথে তো অন্যায় হয়েছে, তাদের প্রত্যেকের নামে কেস করা উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত আমাকে শেখাতে এসো না। রোশনের সাথে ওই মেয়েটার বিয়ে হয়েছে, তাই সে এই চৌধুরী বাড়ির বড় বউ। সাবরিনা বোন সাবিহা এত সময় নীরব দর্শক হয়েছিল, কিন্তু চৌধুরী বাড়ির বড় বউ কথাটা শোনা মাত্রই সে আর চুপ থাকতে পারল না, কারণ সে রোশনকে অনেক আগে থেকে ভালোবাসে। সাবিনা বলল, আজ পাড়া গাঁয়ের একটা মেয়ে কিনা চৌধুরী বাড়ির বড় বউ। সোসাইটির সবাই যখন জানবে, তখন তাদের কি উত্তর দিবেন? পুরো ঘটনা তো শুনলেন। মেয়েটা বাসা থেকে পালিয়েছিল, এমনও তো হতে পারে মেয়েটার চরিত্রে সমস্যা আছে। সাবিহার কথাটা শেষ হতে না হতেই রোশনের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল, যে মেয়েকে নিয়ে এমন কথা বলছো, সে এখন রোশন চৌধুরীর স্ত্রী। ওর চরিত্র নিয়ে একটা কথা উচ্চারণ করলে আমি ভুলে যাব তুমি আমার আত্মীয়। রোশনের কথাগুলো ঘরে যেন বজ্রপাতের মতো আঘাত হানল। সাবিহা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট হালকা কাঁপতে লাগলো, কিন্তু মুখে জোর করে হাসি টেনে বলল, ঠিক আছে রোশন, কিন্তু আপনি রেগে যাচ্ছেন কেন? তবুও একটা কথা বলি, মেয়েটাকে তো আপনি চেনেন না ভালোভাবে, তাই না? যে মেয়ে বাসা থেকে পালিয়ে যেতে পারে, তার বয়ফ্রেন্ড থাকলেও অবাক হওয়ার কিছু নেই। রোশন কিছু বলল না, মুখটা আরো গম্ভীর হয়ে যায়, রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে। ঠিক তখনই রোশনের মা সাবিহার সামনে এগিয়ে এলেন, কণ্ঠে শান্ত অথচ দৃঢ় স্বরে বললেন, সাবিহা মা, তুমি তো বেড়াতে এসেছো আমাদের বাসায়, অতিথি হয়ে ঘরের মান হানি করা তোমার মানায় না। যে মেয়েটাকে নিয়ে কথা বলছো, সে এখন এই বাড়ির বউ, আমার ছেলের স্ত্রী। মানুষের অতীত নয়, বর্তমানটাই মূল্যবান। তাই অন্যের চরিত্র নিয়ে সন্দেহ করার আগে নিজের কথার ওজনটা ভেবে নিও।
সাবিয়া মুহূর্তেই চুপ করে গেল, তার মুখে আর কোনো কথা রইল না। সাবিনা এগিয়ে এসে রুকাইয়া বেগমকে বললেন, মা, আমার বোন এমন কী বলল যার জন্য আপনি আমার বোনকে এতগুলো কথা শোনালেন? আর সাবিহা তো ভুল কিছু বলেনি, এমনও তো হতে পারে। তাকে থামিয়ে দিয়ে রুকাইয়া বেগম বললেন, অনেক হয়েছে, এবার চুপ থাকো। যাকে নিয়ে তোমরা এমন বাজে কথা বলছো সে চৌধুরী বাড়ির বড় বউ। কথাটা কেন ভুলে যাচ্ছ তোমরা? রিয়াজ এসে সাবিনার হাত টেনে নিজের কাছে নিয়ে বলে, তোমরা দুই বোন যা বলার বলছো, এখন আর একটা কথা বলো না। ভাইয়া তো এমনিতেই রেগে আছে, তোমরা যদি আরেকটু রাগাতে চাও তাহলে বাড়িতে কিন্তু টর্নেডো বয়ে যাবে। দাদু চাচ্চু কিন্তু ঠিকই কথাটা বলেছিল, আমাদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত। রিয়ান বলল। রিয়ানা চুপচাপ দাঁড়িয়ে আছে। রুকাইয়া বেগম নাতির মাথায় হাত দিয়ে বললেন, তোমার বাবা যদি বলে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোশন, তুই কী চাস? মা, যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে আর ঝামেলা করার কোনো মানে নেই। আমার অফিসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। রিয়ানের কাছে এসে বলল, পাপাকে বুঝো না প্লিজ, এখন আর এসব ঝামেলা করার কোনো মানে হয় না। নিজের খেয়াল রেখো। রিয়ান নাকে ইশারায় কাছে আসতে বলল। রিয়ান এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, কালকে তোমার খুব কষ্ট হয়েছিল তাই না পাপা? না মামুনি, আমার কোনো কষ্ট হয়নি। আজকে তোমরা স্কুলে গেলে না কেন? রিয়াজ বলে, কিভাবে যাবে? তাদের বাবার বিয়ের কাহিনী শুনতে এতই ব্যস্ত ছিল যে স্কুলের সময় টাটা বাই বাই হয়ে গেছে, অথচ তাদের সেদিকে কোনো খেয়ালই ছিল না। আচ্ছা ঠিক আছে, স্কুলে যখন যাওনি একটু পড়াশোনা করবে। রিয়ান, তুমি কিন্তু একদম বাসার বাইরে যাবে না। ওকে পাপা। মা, তোমার একটা শাড়ি সুইটিকে দিয়ে ওনার কাছে পাঠিও, আর সাথে নাস্তাও পাঠিও। বড় খোকা, তুই কি বলতো, এতক্ষণে এই কথা বলছিস? এই সুইটি, চল আমার সাথে। বলে রুকাইয়া বেগম নিজের ঘরে চলে গেল। আরেকটা কথা, এর বিয়েটা কিন্তু আমাদের দুজনেরই অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এখানে ওনার কোনো দোষ ছিল না। আসি আমি বলেই নিয়াজকে গাড়ি বের করতে বলে রোশন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। রোকেয়া বেগম আলমারি থেকে একটা নীল জামদানি শাড়ি বের করলেন। এই শাড়িটা তিনি তার ছোট মেয়ে শ্রাবণীর জন্য কিনেছিলেন। ভেবেছিলেন এবার বাড়িতে আসলে এই শাড়িটা মেয়ের জন্মদিনে উপহার দিবেন, কিন্তু জীবনের হিসাব সব সময় যেমনটা ভেবে রাখা যায় তেমনটা হয় না। খালাম্মা, শাড়িটা তো মেলা সুন্দর, বড় ভাবিরে তো একেবারে পরীর মতন লাগবো। নীল শাড়িতে নীল পরি, বলে হিহি করে হাসতে লাগলো। সুইটির কথা শুনে রোকাইয়া বেগম মৃদু হেসে বলে, হয়েছে, এখন হাসি বন্ধ কর, যা গিয়ে বড় বৌমার জন্য নাস্তা রেডি কর। কত বেলা হয়ে গেল, মেয়েটা এখন পর্যন্ত কিচ্ছুটি মুখে তোলেনি। জি খালাম্মা, আমি এখনই নাস্তা রেডি কইরা নিয়ে আইতাছি, বলে সুইটি দৌড়ে রান্নাঘরে চলে গেল। রোকাইয়া বেগম ঘর থেকে বের হয়ে লিভিং রুম গেলেন। রোকাইয়া বেগমের হাতে শ্রাবণীর জন্য কেনা নীল শাড়ি দেখে সাবিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমা, এই শাড়িটা তো আপনি শ্রাবণীর জন্য কিনেছিলেন, আপনি কি এই শাড়িটা ওই মেয়েটাকে দেওয়ার চিন্তা করছেন? এত দামি শাড়ি কি ওই মেয়ের পরার যোগ্যতা আছে? রোকাইয়া বেগম চোয়াল শক্ত করে বলে, কি তখন থেকে এই মেয়ে ওই মেয়ে বলছো? বড় ভাবি হয় তোমার, সম্মান দিয়ে কথা বলবে। সুইটি নাস্তার ট্রে হাতে নিয়ে এসে বলে, খালামা, নাস্তা রেডি, চলেন। রুকাইয়া বেগম আর সুইটি দোতলায় উঠে এলো। রোশানের রুমের দরজা নক করে মেহনাজ এসে দরজা খুলে দেয়। দরজাটা খুলতেই রুকাইয়া বেগম থমকে গেলেন। মেহনাজ দাঁড়িয়ে আছে, গায়ে লাল শাড়ি, মাথায় হালকা ঘোমটা টেনে। রুকাইয়া বেগম মনে মনে বলে, মেয়েটা সত্যি কত সুন্দর। লাল শাড়িতে ঘোমটা মাথায়, চশমার পেছন দিয়ে সেই সোনালি চোখের মণি দেখে মনে হচ্ছে যেন কোনো পরী। মেহনাজ রুকাইয়া বেগমকে চিনতে পারে না। সে সুইটির দিকে তাকায়। সুইটি হেসে বলে, উনি খালাম্মা, মানে বড় ভাইজানের আম্মা, আপনার শাশুড়ি। মেহনাজ সালাম দেয়। রুকাইয়া বেগম সালামের উত্তর দিয়ে বলে, মাশাল্লাহ, আমার বড় বৌমা তো দেখতে পরীর মতো সুন্দর। মেহনাজ লাজুক হাসে। রোকাইয়া বেগম মেহনাজের হাত ধরে নিয়ে সোফায় বসিয়ে নিজেও পাশে বসে। রোকেয়া বেগম বলে, তোমার নাম কি মা? জি, মেহনাজ রোহাইদা।
ভারী মিষ্টি নাম তো। তুমি দেখতে যেমন মন মিষ্টি, তোমার নামটাও তেমন। মেহনাজ অবাক হয়ে রুকাইয়া বেগমকে দেখছে। সে তো ভেবেছিল তাকে এ পরিবারের কেউ মেনে নিবে না, এই নিয়ে অনেক ঝামেলা হবে। কিন্তু তার শাশুড়িকে দেখে মনে হচ্ছে উনি এই বিয়েতে অনেক খুশি হয়েছেন। রুকাইয়া বেগম মৃদু হাসি দিয়ে বললেন, দেখে তো মনে হচ্ছে তোমার বয়স অনেক কম। তোমার আর রোশানের বয়সের অনেক ব্যবধান। তোমাকে কিন্তু এই সংসারে মানিয়ে চলতে হবে। তবে আমার বিশ্বাস তুমি যথেষ্ট ধৈর্য আর বোঝাপড়া দিয়ে এই সংসারটা সুন্দরভাবে চালাতে পারবে। কি পারবে না যে আমি চেষ্টা করব। নাও এবার নাস্তাটা শেষ করো, অনেক খিদে পেয়েছে নিশ্চয়ই। আর গোসলের পর এই শাড়িটা পরবে। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাও, আমি আসছি এখন বলে রোকাইয়া বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। রোকাইয়া বেগমের ব্যবহারে মেহনাজ অবাকের ওপর অবাক হলেন। সে তো ভেবেছিল তার শাশুড়ি এই বিয়ে মেনেই নিবে না। আর শাশুড়িরা এমনিতেই একটু অন্যরকম হয়, কিন্তু এখানে তো চিত্র ভিন্ন। শাশুড়ি নামের এই মানুষটাকে মেহনাজের অনেক ভালো লেগেছে। সুইটি পাশ থেকে বলে, খালাম্মা অনেক ভালা মনের মানুষ। আপনি যদি রিয়ান বাবা আর রিয়ানা মা মনিরে নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাইলে দেখবেন খালাম্মাই আপনারে মাথায় তুইলা রাখবো বলেই সুইটি প্রস্থান করে। মেহনাজ ভাবে যেভাবেই হোক সে ভালোবাসা দিয়ে রিয়ান আর রিয়ানার মন জয় করবে। রোশান বাসা থেকে বের হওয়ার পরে রিয়ান তার দাদির ঘরে গিয়েছিল ওই মহিলাটা কে যেন বাসা থেকে বের করে দেয় বলার জন্য, কিন্তু তার দাদি তাকে বলেছে এই কাজটা সে কখনই করবে না। ওই মহিলাটা নাকি এখন সম্পর্কে তার মা হয়, এরকম আরও অনেক কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছে। রিয়ান রেগে তার দাদির ঘর থেকে বের হয়ে যায়। এরপর তার ঘরে এসে দরজা বন্ধ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এমনিতেই সে বাবার বিয়ে মেনে নিতে পারছে না। সে তার মায়ের স্থান কখনো কাউকে দিবে না। তার উপর ওই মহিলার বয়স নাকি 20। তার বন্ধুরা জানলে তাকে নিয়ে হাসাহাসি করবে। সে বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না। ইচ্ছে করছে ওই মহিলাকে বাসা থেকে বের করে দিতে। রিয়ানা তার নিজের রুমে পড়ার টেবিলে বই নিয়ে বসে আছে, কিন্তু তার পড়ায় কোনো মনোযোগ নেই। সে শুধু ভাবছে গত রাতে লোকগুলো যখন তার পাপাকে মারতে চেয়েছিল, তখন তার পাপা কতটা অসহায় হয়ে পড়েছিল। সব ওই মহিলাটার জন্য হয়েছে। এসব ভেবে রিয়ানার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এমন সময় রিশা এসে বলে, কিরে রিয়া, তুই তোর নতুন মাকে দেখেছিস? আমার কিন্তু খুব দেখতে ইচ্ছে করছে, চল আমরা দুজন গিয়ে দেখা করে আসি। রিয়ানা তার চোখের অশ্রু মুছে রিশার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ওই মহিলাটা আমার মা না, তাই দ্বিতীয়বার এই কথাটা আর বলবি না। তোর দেখার ইচ্ছা থাকলে তুই গিয়ে দেখা কর, আর এখন এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। বলে সে আবার বইয়ে মুখ গুজে নেয়। রিশা বুঝতে পারল এই মুহূর্তে রিয়ানাকে এই কথা বলা ঠিক হয়নি, তাই সে রিয়ানাকে সরি বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। মেহনাজ নাস্তা শেষ করে তার শাশুড়ির দেওয়া নীল শাড়িটা নিয়ে বাথরুমে চলে যায়। বেশ সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে আসে। নিজেকে এখন অনেক ফ্রেশ লাগছে। রোকেয়া বেগম শাড়ির সাথে তাকে একটা বক্স দিয়েছিলেন। মেহনাজ বক্সটি খুলে দেখল সোনার কানের দুল আর গলার দুটি হার। সে কানের দুল আর গলার হারটা পরে নেয়। আয়নায় একবার নিজেকে দেখে। নীল শাড়ি আর গয়নাতে তাকে দারুণ মানিয়েছে। এরপর শাশুড়ির কাছে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যায়। মেহনাজ রুম থেকে বেরোতে দোতলার লিভিং রুমে রিশাকে দেখতে পায়। রিশা মেহনাজকে দেখে সালাম দিয়ে নিজের পরিচয় জানায়। মেহনাজ সালামের উত্তর দিয়ে রিশার সাথে টুকটাক কথা বলে। রিশাকে বলল সে যেন তাকে রুকাইয়া বেগমের রুমে নিয়ে যায়। রিশাও ভদ্র মেয়ের মতো মেহনাজকে নিয়ে রুকাইয়া বেগমের রুমে যায়। রুকাইয়া বেগম মেহনাজকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রিয়াজ মেহনাজকে দেখে হতবাক হয়ে যায়। এত অল্প বয়সী একটা মেয়ে, তার বড় বোন লাবণীর মেয়ের বয়সী সাবিনা মেহনাজকে দেখে রাগে গজগজ করছে। তার বোন সাবিয়া কম সুন্দরী ছিল না, তবে রোশান তার বোনকে একটু পাত্তাও দিত না। সব সময় বলতো সে নেহার স্মৃতি নিয়ে থাকবে, সে তার জীবনে আর কাউকে জড়াবে না।
আর এখন কুচি সুন্দরী বউ পেয়ে সব ভুলে গেছে। সাবিয়া মেহনাজকে দেখে হিংসায় তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। সেও তো দেখতে অনেক সুন্দরী, শুধু তার একটাই কমতি, সে ডিভোর্সি। তার পরিবারের কাছে বিয়ের সম্বন্ধ অনেক এসেছে, কিন্তু সে সব সময় মানা করে দিত শুধুমাত্র রোশানের জন্য। সাবিহা মেহনাজের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলে, ছেলের বয়স 15 আর মায়ের বয়স 20। ব্যাপারটা দারুণ তো। বা মা আর ছেলে মাত্র 5 বছরের ছোট বড়, বলে তাচ্ছিল্যের হাসি দিল। তার কথা শুনে মেহনাজ অনেক লজ্জায় পড়ে গেল। সে মাথা নত করে রইল। রোকেয়া বেগম কিছু বলবেন তার আগে রিয়াজ বলল, আর সাবিহা কি হচ্ছেটা কি? সাবিহা বলে, আরে দুলাভাই, আমি তো জাস্ট মজা করছিলাম, এত সিরিয়াস নেওয়ার কি আছে? তাছাড়া আপনার ভাইকে বলবেন কুসি বউকে সামলে রাখতে, কখন না আবার ফুঁস হয়ে যায়, বলে হাসতে লাগলেন। রুকাইয়া বেগম এই মুহূর্তে আর চুপ থাকতে পারলেন না। সে তার রাগ সংবরণ করে সাবিহার দিকে তাকিয়ে দীর্ঘকণ্ঠে বললেন, দেখো সাবিহা, আমরা যদি কারো বাড়িতে মেহমান হয়ে যাই, তাহলে সেই বাড়ির মানুষদের প্রতি সম্মান দেখানোই আমাদের প্রথম কর্তব্য। আমার ছেলে মেয়েদের আমি এই শিক্ষাটাই দিয়ে বড় করেছি, কিন্তু তোমার আচরণ দেখে মনে হচ্ছে তোমার পরিবার হয়তো তোমাকে সেই শিক্ষাটা দিতে পারেনি। সাবিহার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। সাবিহা তার বোনের অপমান আর নিতে পারছিল না, তাই সে সাবিহাকে নিয়ে তার রুমে চলে যায়। তাদের যাওয়ার দিকে তাকিয়ে রিয়াজ দীর্ঘশ্বাস ফেলে। রোকেয়া বেগম মেহনাজকে রুমে গিয়ে রেস্ট নিতে বলে। মেহনাজের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছিল, তাই সে শাশুড়ির কথা মেনে তার রুমে চলে আসে। সকালে ঘটনার পর সাবিহার এ বাড়িতে থাকতে চায়নি। সাবিহা অনেক বুঝিয়ে তাকে আটকিয়েছিল, কিন্তু এখন কোনোভাবে সাবিয়াকে আটকাতে পারছে না। সে তার ব্যাগ গুছিয়ে চলে যায়। রিয়াজও তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তার এক কথা এত অপমানিত হওয়ার পর এখানে থাকার কোনো মানেই হয় না। সাবিহা চলে যায়। সাবিনা মনে মনে প্রতিজ্ঞা করে তার বোনের অপমানের প্রতিশোধ সে নিবে। মেহনাজকে এ বাড়িতে টিকতে দিবে না। দুপুরের লাঞ্চটা রিয়ান আর রিয়ানা ডাইনিংয়ে না এসে তাদের নিজেদের রুমে করে। বাকিরা সবাই ডাইনিংয়ে লাঞ্চ করে। মেহনাজ তাদের দুই ভাই বোনকে লাঞ্চের জন্য ডাকতে চেয়েছিল, কিন্তু সাবিনা মানা করে দেয়। এখন ডাকলে নাকি আরও ঝামেলা বাড়বে। তাই মেহনাজও তাদের দুইজনকে রেখেই বাকিদের সাথে ডাইনিংয়ে বসে লাঞ্চ করে। সাদা রঙের ধবধবে বিশাল ডুপ্লেক্স বাড়িটির নাম চৌধুরী ভিলা। রোশন এ বাড়িটা নির্মাণ করেছিলেন তার মৃত স্ত্রী নেহার ইচ্ছা অনুযায়ী। নেহার স্বপ্ন ছিল একদিন তার নিজস্ব একটি বাড়ি হবে, যেখানে প্রতিটি সকাল শুরু হবে পাখির কোলাহল আর ফুলের মাধুর্যে। রোশন সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করেছিলেন, যদিও তার পাশে নেহা আর নেই। তবু বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি জানালা যেন নেহার উপস্থিতি বহন করে। মাঝে মাঝে রোশন বলে, এই বাড়ির নিঃশব্দতাতেই নেহা এখনো বেঁচে আছে। বাড়িটি এক নজরেই চোখে ভাসে। চারপাশে সুশৃঙ্খল সবুজ লন, সামনে বিশাল উঠান। লাঞ্চের পর ধীরে ধীরে মেহনাজ বাড়ির ভেতর ঘুরে ঘুরে দেখতে লাগলো। প্রতিটি আসবাবে আধুনিকতার ছোঁয়া, প্রতিটি কোণায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুবিন্যস্ত সাজগোজ স্পষ্ট। গতরাতে হঠাৎ আগমনের পর সে এখনও নিজের রুমটা পুরোপুরি খেয়াল করেনি। সে ঘরে ঢুকেই চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো। ঘরে প্রবেশ করলেই চোখে পড়ে মাঝখানে রাখা কিং সাইজ বেড, বিছানার ডান ও বাম পাশে রাখা সাইড টেবিল, ডান দেওয়ালে উচ্চ আলমারি, বিপরীত প্রান্তে ড্রেসিং টেবিল আর কোণে রাখা লাভ সিট সোফা। প্রতিটি জিনিস যেন নিখুঁতভাবে খুব যত্নে নিয়ে সাজানো হয়েছে। বিছানার পাশে টেবিলে একটি ফটো ফ্রেম উল্টো করে রাখা। কৌতূহলবশত ফ্রেমটি তুলে নিল মেহনাজ। ছবিটিতে রোশন আর নেহা দুজনের মুখে প্রশান্ত হাসি। নেহা অপূর্ব সুন্দরী, আর রোশনের চোখে মিশেছিল নিঃস্বার্থ ভালোবাসা। এক হাতে তিনি স্ত্রীকে জড়িয়ে রেখেছেন, যেন হারানোর ভয় মনের গভীরে আটকে আছে। মেহনাজ দীর্ঘক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। মনে হলো বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি বাতাস এখনও সেই ভালোবাসার সাক্ষী। ঘরের একপাশে একটি দরজা খোলা দেখতে পায়। মেহনাজ ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে দেখতে পায় সামনে বিশাল বারান্দা, যা সাজানো নানা রঙের ফুলে। ছোট ছোট
ক্যাকটাস আর টবে লাগানো মালি প্যান্ট দিয়ে চারপাশে এমন প্রশান্তি যেন সময় থমকে গেছে। মুহূর্তটা উপভোগ করতেই হঠাৎ ভাঙচুরের শব্দ আর চেঁচামেচি শুনতে পেল। মেহনাজ দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে নেমে দেখতে পায় রিয়ান রাগে চিৎকার করতে করতে জিনিসপত্র ভাঙছিল। ভাঙচুরের শব্দে পুরো ভিলা কেমন কেঁপে উঠছে। সবাই তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। মেহনাজ আতঙ্কিত চোখে পাশে দাঁড়িয়ে দেখছিল। ঠিক সেই সময় রোশান বাড়িতে প্রবেশ করে। রোশান বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পায় রিয়ান জিনিসপত্র ভাঙচুর করছে। সে 1 মিনিটের জন্য স্থবির হয়ে দাঁড়ালো। তার পা যেন মাটিতে আটকে গেছে। রোশান তার রাগ সংবরণ করে দীর্ঘকণ্ঠে বলে, রিয়ান, তুমি এসব কি করছো? রোশানের কণ্ঠ ঘরের মধ্যে প্রতিধ্বনিত হলো। অকস্মাৎ পুরুষালী গভীর কণ্ঠস্বরে। মুহূর্তে পুরো ঘরে নীরবতা নেমে এলো। পরিবার প্রত্যেকের চোখ যেন একসঙ্গে তার দিকে। রিয়ানের হাত হঠাৎ থেমে গেল, যেন সময়ের মাঝে শরীর স্থির হয়ে দাঁড়িয়েছে। রিয়ানা চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে আতঙ্কের ছাপ। আর বাকিরা সবাই নিঃশব্দে অবাক দৃষ্টিতে রোশানকে দেখছে, যেন তার উপস্থিতি পুরো পরিস্থিতি ঠান্ডা করে দিয়েছে। রোশান রিয়ানের কাছে এসে বলল, রিয়ান, তুমি কি ভাবছো এসব ভাঙচুর করলেই কোনো সমস্যার সমাধান হবে? রাগে রিয়ানের চোখ লাল হয়ে গেছে। সে চিৎকার করে বলল, তুমি এই মহিলাটাকে বাড়িতে কেন নিয়ে এসেছো? ওনাকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দাও। রোশান শান্ত কণ্ঠে বলে, রিয়ান প্লিজ একটু শান্ত হও, পাপার কথাটা একটু শোনো। রিয়ান বলে, আমি শান্ত হব না। তুমি ওই মহিলাটাকে বাড়িতে থাকতে দিবে আর আমি তা মেনে নেব? কখনো না। উনি এই বাড়িতে থাকলে আমি বাড়িতে আগুন লাগিয়ে দিব। রোশান রিয়ানের মাথায় হাত রেখে বলল, বাবা প্লিজ একটু শান্ত হও। তুমি এখন রেগে আসো, আর রাগে কিন্তু মানুষ ভুল করে। এসো আমার সাথে বলেই রোশান রিয়ানের হাত টেনে নিয়ে যেতে লাগলো। রিয়ান রেগে বলে, পাপা ছাড়ো আমায় হাত। যাব না আমি তোমার সাথে। রোশান এবার একটু রেগে বলল, বেশি কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। রিয়ানা তুমিও আসো বলেই রিয়ানের রুমের দিকে এগিয়ে যায়। রোশানের সাথে মেহনাজের চোখাচোখি হয়। মেহনাজ সাথে সাথে চোখ নামিয়ে নেয়। রোশান দীর্ঘশ্বাস ফেলে রিয়ান এর হাত টেনে রুমের ভিতর চলে যায়। রিয়ানা যাওয়ার সময় মেহনাজের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকায়। রোশান রিয়ানকে বলে, তুমি আজকে যে কাজটা করলে তা কি ঠিক হয়েছে? সব কিছু ভাঙচুর করে কি লাভটা হলো? রিয়ান চুপচাপ বসে আছে। রোশান রিয়ানাকে ইশারায় বসতে বলল। রোশান আবারও বলতে লাগলো, আমি জানি আমি ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। রিয়ানা বলে, পাপা তুমি কোনো ভুল করোনি, ভুল তো ওই রিয়ানাকে থামিয়ে রোশান বলে, আন্টি হয় তোমার। রিয়ানার চোখ ঝাপসা হয়ে আসে। রিয়ানা বলে, পাপা আমার ওনাকে একদম সহ্য হচ্ছে না, প্লিজ তুমি ওনাকে বাসা থেকে বের করে দাও না পাপা, প্লিজ পাপা। রোশান দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। তারপর তাদের দুজনার দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর হাঁটু গেড়ে রিয়ান আর রিয়ানার সামনে বসে বলল, তোমাদের আন্টিকে এ বাসা থেকে চলে যেতে বললে সে কোথায় গিয়ে থাকবে? রিয়ান বলে, যেখানেই থাকুক, জাস্ট এই বাসা থেকে চলে যাক। তুমি কেন এত টেনশন করছো? আমাদের থেকে কি ওই মহিলাটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট? রোশান এবার একটু গম্ভীর হয়ে বললেন, ভদ্রভাবে কথা বলো মহিলা, এটা কেমন ভাষা? রিয়ান বলে, ঠিক আছে আর মহিলা বলবো না, আন্টি বলবো। এবার তো তুমি খুশি? তুমি ওনাকে মানে আন্টিকে বাসা থেকে চলে যেতে বলবে। রোশান একটু ভেবে বলে, আগে ওনার জন্য একটা থাকার ব্যবস্থা করি, তারপর না হয় ওনাকে চলে যেতে বলবো। রিয়ানার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তাদের হাসি দেখে রোশান মনে মনে বলে, তোমাদের মিথ্যে আশ্বাস দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। দরজার আড়ালে দাঁড়িয়ে মেহনাজ এতক্ষণ তাদের সবকটা শুনছিল। রোশানের শেষ কথাটা কর্ণকহরে পৌঁছতে বুকের ভেতরটা কেমন চিনচিন ব্যথা অনুভব করলো। সে তৎক্ষণাৎ সেখান থেকে সরে রুমে চলে যায়। চৌধুরী ভিলার চারপাশ নীরব। আকাশে তারাগুলো হালকা ঝলমল করছে।
চাঁদের আলো ভিড়ার সাদা দেওয়ালে মৃদু ছায়া ফেলছে, বাতাসে ফুলের হালকা গন্ধ ভেসে আসছে। মেয়েরাজ বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে অপলক তাকিয়ে আছে। চারপাশ শান্ত, মনে হলো সময় থমকে গেছে। দুপুরের ঘটনার পর এই নীরবতা যেন সব কষ্টকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিচ্ছে। রাত ৯টা বাজে, রোশানরা এখনও বাসায় ফেরেনি। ছেলে মেয়ের মন একটু ভালো করার জন্য ঘুরতে বেরিয়েছে। যাওয়ার সময় রোশান মেয়েরাজের সাথে একবারের জন্য দেখা করে যায়নি। দেখা হবে কিভাবে? রোশান তো একবারের জন্য তার রুমেও আসেনি। ছেলে মেয়ের সাথে কথা বলার পরেই তো তাদের নিয়ে বেরিয়েছে। হঠাৎ দরজায় নকের শব্দ মেহনাজের ধ্যান ভাঙে। সে বারান্দা থেকে তাড়াতাড়ি রুমে এসে দরজা খুলে দেয়। দরজা খুলতে দেখে সামনে সুইটি দাঁড়িয়ে আছে। সুইটি বলে, বড় ভাবি, খাউনের সময় হইছে, আমায় ডাকে আপনেরে, চলেন। বলেই সুইটি চলে যায়। মেহনাজ চুপচাপ তাকে অনুসরণ করে। মেহনাজ ড্রয়িং রুম কাটিয়ে ডাইনিং প্লেসে যায়। সামনে রুকাইয়া বেগম, রিয়াজ ও সাবিনা ডিনার করছিল। সুইটি পরিবেশন করছে। মেহনাজকে দেখেই সাবিনা অদ্ভুত এক ক্রোধে ফুঁসছে। রুকাইয়া বেগম মেহনাজকে দেখে বললেন, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। মেহনাজ একটি চেয়ার টেনে বসলো। খাবার সময় সাবিনা বারবার মেহরাজের দিকে আর চোখে তাকাচ্ছিল। তার মনে যেন কোনো চতুর পরিকল্পনা গাঁথা বুনতে লাগলো। সাবিনা তার রুমে বসে রাগে ফুঁসছে। তার ইচ্ছে করছে রিয়ানের মতো সব জিনিসপত্র ভাঙচুর করতে। তার বোনকে এবারের বউ করে নিয়ে আসতে চেয়েছিল। ভেবেছিল দুই বোন মিলে এ বাড়ির আর ব্যবসায় রাজত্ব চালাবে। কিন্তু তার এই স্বপ্নে এক বালতি পানি ঢেলে দিল ওই মেহনাজ নামের মেয়েটা। এ কথাটা ভাবতে তার রাগ যেন আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। রিয়াজ তার বউকে এভাবে রাগে সাপের মতো ফুসফুস করতে দেখে একটু খোঁচা মেরে বলল, ওহে আমার কাল লাগেনি, এভাবে ফুসফুস কেন করছো? বলেই সে জিভে কামড় দিল। হায় হায়, কি বলে ফেললো এটা? সে তো অন্য কিছু বলতে চেয়েছিল, ভুলে কাল নাগিনী বলে ফেলেছে। সাবিনা যেন রিয়াজের কথা শুনে আরও রেগে গেল। সে রিয়াজের চুল টেনে ধরে বলতে লাগলো, আমাকে কাল লাগেনি বলা না, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে রিয়াজের মুখ ওড়না দিয়ে বেঁধে প্রথমে ডান হাতের বাম হাত সবশেষে গলা ও বুকে কামড়ের দাগ বসিয়ে দেয়। কামড় দেওয়ার পর সাবিনার রাগ যেন একটু কমলো। এদিকে রিয়াজের তো অবস্থা নাজেহাল। মুখে ওড়না বাঁধার ফলে চিৎকারের বদলে শুধু আওয়াজ আসছিল। সাবিনা তার মুখের বাঁধন খুলে দিল। বাঁধন খোলার সাথে সাথে রিয়াজ গগন বিদারী চিৎকার দিল। সেই মুহূর্তে রোশান, রিয়ান, রিয়ানা ও রিশা বাসায় প্রবেশ করে। তারা চিৎকার শুনে দৌড়ে রিয়াজের রুমের দরজার সামনে দাঁড়ায়। রোশান দরজার নক করে জিজ্ঞেস করে, রিয়াজ কি হয়েছে, চিৎকার কেন করছিস? রোশনের কণ্ঠ পেয়ে সাবিনা রিয়াজের মুখ হাত দিয়ে চেপে ধরে। আরে এত চিৎকার কেন করছো? বাইরে ভাইয়া দাঁড়িয়ে আছে, আর একটা শব্দ যদি মুখ থেকে বের হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলেই সাবিনা দরজা খুলে দেয়। দরজা খুলতে দেখে রিশা বলে, আম্মু কি হয়েছে? আব্বু চিৎকার কেন করলো? সাবিনা বোকা হেসে বলল, তেলাপোকা। রিয়ানা বলে, তেলাপোকার আবার কি হয়েছে কাকিমণি? সাবিনা বলে, তেলাপোকার আবার কি হবে? যা হবার তা তোমার শাশুর হয়েছে। তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার দিয়েছে। তার রোশান বলল, ও আবার কবে থেকে তেলাপোকা দেখে ভয় পাওয়া শুরু করলো? আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। সুইটিকে দরজা নক করতে বলেই ওদের তিনজনকে নিয়ে রোশান দোতলায় উঠে এলো। সবাই চলে যেতেই সাবিনা দরজা বন্ধ করে রিয়াজের দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকালো। রিয়ান গুড নাইট পাপা বলেই তার রুমে চলে গেল। রিয়ানা আর রিশাও তাদের রুমে চলে যায়। রোশানের ঘরের দরজা খোলাই ছিল। রোশান ঘরে ঢুকেই দেখে পুরো ঘর অন্ধকার হয়ে আছে। সে বারান্দায় দিকে তাকিয়ে দেখে বারান্দায় লাইট জ্বলছে। রোশান রুমের লাইট অন করে দেয়। মেহনাজকে রুমের কোথাও দেখতে না পেয়ে সে বুঝতে পারে মেহনাজ বারান্দায় আছে। রোশান আলমারি থেকে শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সে বেরিয়ে আসে। সে দেখতে পায় মেহনাজ এখনও রুমে আসেনি। তাই সে বারান্দায় দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সে দেখতে পায় মেহনাজ ফ্লোরে বসে চেয়ারে মাথা রেখে ঘুমোচ্ছে। রোশান বুঝতে পারে না
সে মেহনাজকে কিভাবে ঘুম থেকে উঠাবে সেই স্থির হয়ে দাঁড়িয়ে মেহনাজকে দেখতে থাকে। চাঁদের আলো মেহনাজের মুখে এসে পড়ছে, তাতে মেহনাজের সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। রোশানের এই মুহূর্তে ইচ্ছে করছে মেহনাজকে একটু ছুঁয়ে দিতে, সাথে সাথে সে তার মনকে শাসায়। সে এসব কি উদ্ভট চিন্তা করছে। রোশানের খুব অস্বস্তি হচ্ছিল। রোশান রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তারপর কিছু একটা ভেবে থেমে যায়। মেহনাজকে এভাবে রেখে যাওয়ার ঠিক হবে না। এভাবে সারা রাত থাকলে তো ঘাড় ব্যথায় ঘাড় নাড়াতেও পারবে না, আর রোশান নিজেও শান্তিতে ঘুমাতে পারবে না। তাই সে মেহনাজের কাছে একটু এগিয়ে এসে ডাকতে থাকে, কিন্তু মেহনাজের কোনো সাড়া শব্দ নেই। সে তো ঠান্ডা বাতাস পেয়ে আরামে ঘুমোচ্ছে। রোশান মেহনাজের কাঁধে হাত দিয়ে আলতো ঝাঁকুনি দেয়, কিন্তু তবুও মেহনাজের ঘুম ভাঙে না। রোশান ভাবে, এ মেয়েকে যদি এখন পানিতে ফেলে দেওয়া হয় তবু এ কিছুই টের পাবে না। রোশান মেহনাজের দিকে একটু ঝুঁকে এক হাত দিয়ে মেহনাজের মাথা চেয়ার থেকে উঠিয়ে যেই না কোলে নিবে অমনি মেহনাজ ধরফরিয়ে উঠে দাঁড়ায়। মেহনাজ অনেক ভয় পেয়ে গিয়েছে, তার বুকটা ধুক ধুক করছে। আমতা আমতা করে বলতে থাকে, মানে আপনি এখানে এভাবে শুয়ে ছিলেন, আপনাকে অনেক ডেকেছি কিন্তু আপনি তো গভীর ঘুমে ছিলেন। আর আপনি যেভাবে ঘুমিয়েছিলেন এভাবে ঘুমালে আপনার ঘাড়ে ব্যথা হতো। আপনি আমার দায়িত্ব, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। একবার যখন আমি আপনার দায়িত্ব নিয়েছি, তাই আমি আমার দায়িত্বে কোনো ক্রতি রাখবো না। আমি আমার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে জানি। ভেতরে আসুন বলে রোশান বড় বড় পা ফেলে রুমে চলে যায়। দায়িত্ব শব্দটা মেহরাজের কাছে মোটেও ভালো লাগলো না। দুপুরে রোশানের কথাটা মনে পড়ে যায়। তার চোখ ঝাপসা হয়ে আসে। সে হাত দিয়ে চোখ মুছে রুমে প্রবেশ করে। মেহনাজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, তারপর বিছানা থেকে একটা বালিশ ও আলমারি থেকে চাদর বের করে ফ্লোরে শোয়ার প্রস্তুতি নেয়। রোশান এতক্ষণ ল্যাপটপ নিয়ে বসে অফিসের কিছু অসম্পূর্ণ কাজ বাড়িতে বসে শেষ করতে চেয়েছিল। হঠাৎ তার চোখ মেহনাজের দিকে যায়। তার কপাল কিঞ্চিত ভাঁজ পড়ে। সেই ল্যাপটপ বন্ধ করে মেহনাজ এর কাছে এসে দাঁড়ায়। রোশানকে তার কাছে এসে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেহনাজ কিছুটা ঘাবড়ে যায়। রোশান বলে, এটা কি হচ্ছে? মেহনাজ নিচু স্বরে বলে, মানে ঘুমাবো আমি। রোশান গম্ভীর কণ্ঠে বলে, তা তো আমি দেখে বুঝতে পারছি, কিন্তু আপনি এখানে কেন ঘুমাবেন? আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। মেহনাজ মিনমিন করে বলে, আমি এখানেই ঠিক আছি। আপনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন, ফ্লোরে ঘুমোতে হবে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। বলে রোশন ফ্লোর থেকে চাদর আর বালিশ নিয়ে সোফার দিকে চলে যায়। তা দেখে মেহনাজ একটু এগিয়ে এসে বলে, আপনি সোফায় কি করে ঘুমাবেন? কালকে তো আপনি সোফায় ভালোভাবে ঘুমাতে পারেননি। আপনি বরং বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন, আর আমি ফ্লোরে ঘুমোতে পারবো। ফ্লোরে ঘুমানোর অভ্যাস আছে। রোশন অবাক হয়ে তাকিয়ে থাকে, কিভাবে অনায়াসে মিথ্যা কথা বলছে। কালকেই নিজেই নিজেকে বলছিল তার ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই, আর আজকে বলছে অভ্যাস আছে। ভেবেছিল আমি ঘুমিয়েছিলাম বলে কিছু শুনতে পাইনি। রোশান মেহনাজের দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলে, মিথ্যাবাদী। রোশানের বলা মিথ্যাবাদী কথাটা মেহনাজ শুনতে পায়। মেহনাজ একটু উচ্চস্বরে বলে, আপনি আমাকে মিথ্যাবাদী কেন বললেন? আমি মোটেও মিথ্যাবাদী না। রোশান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার ফ্লোরে ঘুমাতে হবে না। আপনি বিছানায় ঘুমান, আমি বরং ফ্লোরে ঘুমাই। আপনি ফ্লোরে কিভাবে ঘুমাবেন? আপনার তো ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই। রোশান না মৃদু হেসে বলে, আমার ফ্লোরে ঘুমানোর অভ্যাস আছে। মেহনাজ নিজের মনেই বলে, ব্যাটা খাটাস, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছে। মেহনাজ কিছুক্ষণ ভেবে বলে, বিছানা তো অনেক বড়, আপনি বিছানার এক পাশে ঘুমাবেন, আমি আরেক পাশে ঘুমাবো, আর মাঝখানে কোলবালিশ দিয়ে আমরা ভারত আর পাকিস্তানের বর্ডার বানাবো, তাতে আমাদের দুজনের অসুবিধা। বলেই মেহনাজ বিছানায় শুয়ে পড়ল। রোশন এতক্ষণ হাঁ করে মেহনাজের কথা শুনছিল। রোশনকে এভাবে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মেহনাজ বলে, এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? মুখে তো মশা ঢুকে যাবে। মেহনাজের কথা শুনে রোশান সাথে সাথে মুখ বন্ধ করে। মেহনাজ রোশানকে হাতের ইশারায় বিছানার ওপাশে শুতে বলে। রোশান চুপচাপ বিছানার ওপাশে গিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ে। গল্প রোহনাজ
গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।